গুড মর্নিং সবাইকে। আজকে 19শে মে 2025 সোমবার, আর এখন সময় সকাল 6:30। আমরা এখন রয়েছি গ্যাংটক হিল স্টেশনে। আর এই গ্যাংটকে এখন টেম্পারেচার 6 ডিগ্রি, অ্যাটমসফিয়ার মেঘলা আকাশ। গতকাল রাতে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে না ঠিকই, কিন্তু আকাশ মেঘলা করে রয়েছে। আর আজকে আমরা যাব গ্যাংটক থেকে লাচুং। লাচুং যাওয়ার অরিজিনাল রাস্তা যদিও বন্ধ, সেই জন্য কিভাবে আমরা যাব সমস্ত ডিটেলস যাত্রার মাঝে মাঝে দিতে থাকব। জাস্ট হোটেল থেকে বেরিয়ে এখন ছোট ট্যাক্সি করে যাব আমরা বাজরা ট্যাক্সি স্ট্যান্ডে। ভাড়া নেবে পার গাড়ি 200 টাকা করে। বাজরা স্ট্যান্ড থেকে বড় গাড়ি নিয়ে আমরা যাব লাচুং। নর্থ সিকিমের লাচুংয়ের দূরত্ব 118 কিলোমিটার গ্যাংটক থেকে। তবে এই দূরত্ব কিন্তু লাচুং যাওয়ার পুরনো রাস্তার। এখন যেহেতু পুরনো রাস্তার অস্তিত্ব নেই, তাই অনেকটা ঘুরে লাচুং যেতে কিলোমিটার ও সময় দুইই বেড়ে গেছে। এখন আর মোঙ্গান চুংথাং হয়ে লাচুং যাওয়া যায় না, শঙ্করন হয়ে ঘুরে যেতে হয়। বেশ অনেকটাই রাস্তা, প্রায় 200 কিলোমিটার এক পিঠে পড়ে যায়। আর সময়ের কোনো গ্যারান্টি নেই কখন আপনি পৌঁছাবেন। সমস্ত কিছুই ডিটেলস বলতে থাকবো, কখন কোথায় কিভাবে যাচ্ছি আমরা সব ধীরে ধীরে বলতে থাকবো, সঙ্গে থাকুন। আজকে আমাদের প্রোগ্রাম গ্যাংটক টু লাচুং। লাচুংয়ে গিয়ে আজকের রাতটা আমরা ওখানে হোটেলে থাকবো, তারপর আগামীকাল সকালে নর্থ সিকিম এক্সপ্লোর করব, অ্যান্ড হয়ে গেলে আবার আগামীকালেই গ্যাংটক ব্যাক করব। তবে এন্টায়ার ডিটেলসটাই কিন্তু দেখাবো আজকের এই ভিডিওতে, আর সঙ্গে দিতে থাকবো বিভিন্ন প্রয়োজনীয় তথ্য আর টিপস। সবার প্রথমে বলি, আপনারা যারা আগামী দিনে সিকিম ভ্রমণ করবেন আর যদি নর্থ সিকিমের দিকে যাবেন প্ল্যান করে আসেন, তাহলে যেদিন যাবেন সেদিন কিন্তু যতটা সম্ভব আর্লি মর্নিং বেরোনোর চেষ্টা করবেন, কারণ এই রাস্তা কিন্তু অনেক দূর এবং দুর্গম। আর রাস্তায় কখন কোথায় আটকে পড়তে হতে পারে তার কোনো গ্যারান্টি নেই। তারপর রাস্তায় পারমিট চেক করার একটা ব্যাপার থাকবে, গাড়ির বিভিন্ন রকম প্রবলেম হতে পারে, জ্যাম থাকতে পারে, তাছাড়া সাইট সিইং তো সঙ্গে রয়েইছে। আর ওই একই কারণে আমরাও কিন্তু খুব সকাল সকাল হোটেল থেকে বেরিয়েছিলাম লাচুংয়ের উদ্দেশ্যে। আর হোটেল থেকেই কিন্তু আজকের ব্রেকফাস্ট আমাদের প্যাক করে দেওয়া হয়েছিল, জ্যাম, পাউরুটি, ডিম সেদ্ধ, কলা। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, আপনি নর্থ সিকিম 1 রাত অথবা 2 রাত যাই থাকুন না কেন, লাগেজটা চেষ্টা করবেন যতটা সম্ভব কম ওজনের রাখতে। তাতে যেমন আপনার সুবিধা, তেমনই গাড়িরও সুবিধা। আপনি নিজেও ওভারলোড হবেন না, আবার গাড়িটাকেও কিন্তু ওভারলোড করবেন না, কারণ এই জার্নিটা কিন্তু খুব একটা আরামপ্রিয় হবে না। বাকি যে বড় বড় ব্যাগগুলো যে হোটেলে ছিলেন সেখানেই রেখে যেতে পারেন, কারণ আবার তো এখানেই ফিরতে হবে। কি নাম? টুইন ওয়াটার ফলস। প্রায় ঘন্টা 3 চলার পরে আমরা রাস্তায় একটা সাইট সিন পেলাম, সেটা হচ্ছে টুইন ওয়াটার ফলস। আর এখানে বেশ কিছুক্ষণ সময় আমরা কাটালাম, ফটোগ্রাফি করলাম। আর এইখানে দাঁড়ানোর আরও একটা কারণ ছিল, এইখানেই আজকে আমাদের লাঞ্চটা সেরে ফেলতে হবে। জায়গাটা ভারী সুন্দর, ওয়াটার ফলসটাও বেশ সুন্দর ছিল, আমরা অনেকক্ষণ সময় কিন্তু এখানে কাটিয়েছিলাম। এখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা ছিল বুফে সিস্টেমে, যে যার মতো প্লেট নাও, নিয়ে যা যা খাবার আছে প্লেটে তুলে নাও, নিয়ে খেতে বসে যাও। আর এই বুফে টেবিলে কিন্তু আমাদের মহিলা সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছিল। নর্থ সিকিম যাওয়ার পথে দুপুরে একটা দোকানে রানিং লাঞ্চ, বুফে সিস্টেমে লাঞ্চ, ডাল, ভাত, আলু ভাজা, ডিমের কারি আর আচার। আমাদের যে গাড়িগুলো গ্যাংটক থেকে নর্থ সিকিমের জন্য নিয়ে যায়, যে বড় গাড়িগুলো যেমন বোলেরো, সেই বোলেরোর একটা সিটিং ক্যাপাসিটি দেখায়। সামনে ড্রাইভারের পাশে একজন, তারপরে মাঝখানের সিটে 3 জন, আর পিছনে 3 জন, মানে 3, 3, 6 আর 1 7, 7 জন কমফোর্টেবলি যেতে পারবে।
নর্থ সিকিম কিন্তু ছোট গাড়ি যায় না, বোলেরো, টাটা সুমো, ইনোভা, ফরচুনার, জাইলো এছাড়াও বিভিন্ন এসইউভি টাইপ গাড়িগুলোই কিন্তু যায়। আর পুরো নর্থ সিকিম ট্যুরটাই হয় কিন্তু প্যাকেজ ট্যুর 95% সময়েই। আবার আপনারা ইন্ডিভিজুয়ালি গাড়ি ভাড়া করে নর্থ সিকিম গিয়ে হোটেল ভাড়া করে থেকেও নিজেদের মতো করে ঘুরতে পারেন, তবে সেক্ষেত্রে খরচটা বেশ বেশি হয়ে যাবে। আবার গ্রুপ হিসাবে প্যাকেজ ট্যুর বুক করেও যেতে পারেন, আবার চাইলে শেয়ার গাড়িতেও কিন্তু যেতে পারেন, তবে যেভাবেই যান 1 রাত কিংবা 2 রাতের প্যাকেজ বুক করে যেতে হবে। চাইলে 2 রাতের বেশিও থাকতে পারেন। প্যাকেজ থাকবে, মানে প্যাকেজে যে প্যাকেজ করে যাবেন সেই প্যাকেজে থাকবে গাড়ি ভাড়া, হোটেল ভাড়া আর খাওয়া দাওয়ার খরচ। তবে মনে রাখবেন, 0 পয়েন্ট, কাটাও, কালাপাত্থর, গুরুদোংমার এই সব জায়গায় যেতে চাইলে কিন্তু প্যাকেজের বাইরে গাড়ির আলাদা করে চার্জ দিতে হয়। পার পয়েন্ট 3 থেকে 4,000 খরচা হবে গাড়ি পিছু। আর যার সাথে প্যাকেজে যাবেন আপনার থেকে ডকুমেন্টস কালেক্ট করে তারাই কিন্তু পারমিট করিয়ে নেবে। শুধু মনে রাখবেন ডকুমেন্টস হিসাবে ভোটার কার্ড, পাসপোর্ট ফটো লাগবে, আর সঙ্গে অরিজিনালটা কিন্তু অবশ্যই রাখবেন। নর্থ সিকিম ভ্রমণের শেয়ার গাড়ির প্যাকেজও কিন্তু রয়েছে, যেটা আপনি পাবেন গ্যাংটকের বাজরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে। একটা গাড়িতে 10 জন নিয়ে ওরা যায়, পার হেড 2,500 টাকা থেকে শুরু করে 1 রাতের হিসাবে। এরপর যেমন রাত থাকবেন তেমন চার্জ বাড়তে থাকবে, তবে ওই টাকার মধ্যেই থাকা, খাওয়া ও গাড়িতে ঘোরা সবই থাকবে। কিন্তু মনে রাখবেন 0 পয়েন্ট, গুরুদোংমার, কালাপাত্থর, কাটাও এইসব পয়েন্টে গেলে কিন্তু আলাদা চার্জ লাগবেই, আর পারমিট লাগবে সব ক্ষেত্রেই। আর একটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, অনেক ট্রাভেল প্যাকেজই যেটা আগে থেকে ক্লিয়ার করেন না, বা অনেক পর্যটক যেটা জানেনও না, সেটা হচ্ছে আপনি যে হোটেলে থাকবেন সেই হোটেল অবধি কিন্তু কোনো বড় গাড়ি আপনাকে ড্রপ করতে আসবে না কিংবা পিক আপও করবে না। যেখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে সেই অবধি ছেড়ে দেবে, তারপর হোটেল টু স্ট্যান্ড যাতায়াত আপনাকে আলাদা করে ছোট গাড়ি মানে ট্যাক্সি করেই কিন্তু করতে হবে। এই যে জায়গাটা দেখছেন, এইটা তিস্তা নদীর উপরে যে টেম্পোরারি ব্রিজটা তৈরি হয়েছে, এটা কিন্তু এই লেফট সাইড দিয়ে গিয়ে ওপারের পাহাড়ে গিয়ে মিশেছে। আর আগে ছিল এই সোজা রাস্তা গিয়ে মঙ্গান হয়ে, চুংতাং হয়ে লাচুং যাওয়ার রাস্তা, কিন্তু এখন যেহেতু সেই রাস্তার কোনো অস্তিত্ব নেই, সেই জন্য এখানে এই লেফট টার্ন নিয়ে এই টেম্পোরারি ব্রিজ দিয়ে ক্রস করে আমাদের এই যে পাহাড়ে উঠব, এই পাহাড়ের পরে আরও 3টে পাহাড় পেরিয়ে তারপরে আমাদের লাচুংয়ের রাস্তায় যেতে হবে। সুতরাং বুঝতে পারছেন কতটা রাস্তা এখন আমাদের বেড়ে গেছে। ওই দেখুন, এখন আমরা এপারে চলে এসেছি, আর ওপারে দেখুন সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলোই কিন্তু সিঙ্গেলভাবে এই ব্রিজ ক্রস করে এসে এপারে চলে আসবে। আর আগে কি ছিল, এই যে রাস্তাটা যেটা দেখছেন, এই রাস্তা বরাবর সোজা চলে যেত লাচুংয়ের দিকে। কিছুটা দূর এগিয়ে এসে হঠাৎ করে থমকে দাঁড়িয়ে পড়তে হলো। তার কারণটা কিছুক্ষণ বাদে জানতে পারলাম। আমরা অনেকটা এগিয়ে এসে জ্যামের কারণ জানতে এসে একটু চমকেই উঠলাম। ব্যারিকেড করা রয়েছে, ওখানে লেবারদেরকে জিজ্ঞেস করে আমরা ব্যারিকেড ক্রস করে একটু আগে গিয়ে দেখলাম অ্যাকচুয়াল ব্যাপারটা কি ঘটেছে। তো গিয়ে তো আমাদের সত্যিই অবাক লাগলো যে আমরা যে রাস্তায় যাচ্ছিলাম সেই রাস্তার সামনে ধস নেমেছে, আর সঙ্গে সঙ্গে ল্যান্ডস্লাইডও হয়েছে, যার জন্য রাস্তা টোটালি বন্ধ। এখন কি হচ্ছে, এই রাস্তার আগে পরিষ্কার করা হবে, অলরেডি জেসিবি এসে গেছে, কাজ শুরু করে দিয়েছে। তো ল্যান্ডস্লাইড হয়ে যে পাথরগুলো পড়েছে সেগুলোকে সরাবে, সরিয়ে টেম্পোরারি রাস্তা তৈরি হবে। তারপর আমাদের এই যে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে জ্যামে পড়ে রয়েছে, সেইগুলো ধীরে ধীরে এগোবে আমাদের অন্য পাহাড়ের দিকে।
আমরা এসেছিলাম মে মাসের মাঝামাঝি, আর যদিও মে মাসের এই সময় বর্ষার এখানে আগমন হয় না, কিন্তু এবছর 2025-এ মে মাসের শুরু থেকেই কিন্তু বর্ষা শুরু হয়ে গেছে, যার ফলে নর্থ সিকিমের এই রাস্তাগুলো আরও দুর্গম হয়ে গেছে। মানে কন্টিনিউয়াসলি পাহাড় থেকে তো জল বেয়ে পড়ছেই, প্লাস এই যে বৃষ্টি কন্টিনিউয়াসলি চলছে তার জন্য মানে রাস্তার অবস্থা খুবই খারাপ। বিভিন্ন জায়গায় ধস নেমেছে, রাস্তা খুব সংকীর্ণ হয়ে গেছে, গাড়ি যাতায়াতের পক্ষে একেবারে অচল বলা যায়, কিন্তু তা হলেও তা সত্ত্বেও তাই রাস্তা তৈরি করে টেম্পোরারি গাড়ি যাতায়াত করছে। প্রায় ঘন্টাখানেক আমাদের এইখানে এইভাবেই কাটাতে হলো, আর বেশ যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু রাস্তা ঠিক করে দেওয়া হয়েছিল, যার ফলে আমাদের গাড়ি আর এই যে আর্মিদের দেখছেন এরাই কিন্তু এই যুদ্ধকালীন তৎপরতায় এই রাস্তাঘাট তৈরিতে সবসময় ব্যস্ত থাকেন। এদেরকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, এদের কারণেই কিন্তু আজকে আমরা নর্থ সিকিমের এই দুর্গম রাস্তায় যেতে পারছি। একটা কথা তখন আমার কমপ্লিট হয়নি, সেটা হচ্ছে এই যে হোটেল টু ট্যাক্সি স্ট্যান্ড অবধি আপনাকে যে ছোট গাড়ি করে যাতায়াত করতে হবে, এটার জন্য আলাদা ভাড়া কিন্তু আপনাকে গুনতে হবে। বেশি দূর হয়তো ডিস্টেন্স নয়, 2-3 কিলোমিটারের মধ্যে পড়বে, আর ভাড়া নেবে পার গাড়ি 200 টাকার মতো। এটাই কিন্তু এখনকার সিন্ডিকেটেড নিয়ম। আর তাই যখনই কোনো গ্যাংটক প্যাকেজ বুক করবেন এই ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করে নেবেন। অনেক ট্যুর প্যাকেজ এই সুবিধাটা তাদের প্যাকেজে ইনক্লুড করে হিসাব করে, আবার অনেকেই কিন্তু এই ব্যাপারটা প্যাকেজের বাইরে রাখেন, যার ফলে একটা চরম ভোগান্তি তৈরি হয়। একটু খোঁজখবর নিয়ে প্যাকেজ বুক করবেন। তবে আমাদের কিন্তু এই ছোটো গাড়ির পিক আপ ড্রপ প্যাকেজেই ইনক্লুড ছিল, তাই আমরা কিন্তু বেশ নিশ্চিন্ত ছিলাম। তার মানে হোটেল থেকে একেবারে বেরিয়ে আমরা ছোট গাড়ি করে স্ট্যান্ডে চলে আসতাম, আর স্ট্যান্ড থেকে বড় গাড়ি করে আমাদের যেখানে গন্তব্য থাকতো সেখানে চলে যেতাম। তার জন্য কোনো আলাদা টেনশন ছিল না। এই যে ব্রিজগুলো ক্রস করি আমরা পাহাড়ে গিয়ে, এই ব্রিজগুলো ক্রস করার মানে কি জানেন? আইদার এই ব্রিজের নিচে দিয়ে নদী বেয়ে চলেছে, অথবা এই যে ছোট ছোট ব্রিজগুলো রয়েছে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যাওয়ার জন্য বানানো হয়েছে। কারণ আমরা পাহাড়ি অঞ্চলে যাই, ঘুরতে যাই, এই পাহাড়ি অঞ্চলে কিন্তু এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যেতে হয়। পাহাড়ে কেটে কেটে তো রাস্তা বানানো হয় ঠিকই, কিন্তু সেই পাহাড় যখন শেষ হয়ে যায় তখন আরেকটা পাহাড় যেতে গেলে এই ছোট ছোট ব্রিজগুলোই কিন্তু কাজে লাগে। নর্থ সিকিম যাওয়ার এই রাস্তা কিন্তু খুব একটা আরামদায়ক নয়। আপনি এতক্ষণ আমার যে ভিডিও দেখলেন সেই ভিডিওতে আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে রাস্তার কি কন্ডিশন। আর আমার তো এই রাস্তায় ভিডিও করতে গিয়ে যথারীতি হাত কাঁপতেই লাগছিল। আপনি ভিডিওর যে মুভমেন্ট দেখছেন দেখেই বুঝতে পারছেন যে কিভাবে কাঁপছে। আর কিছু কিছু জায়গায় এসে এমন মানে সংকীর্ণ রাস্তা, মানে গাড়ি একদম খাদের কিনারায়, আর রাস্তাগুলো দেখেই বুঝতে পারছেন যে রাস্তাগুলো কতটা নড়বড়ে, মানে যে কোনো সময় এই জায়গা থেকে ধস নামতে পারে। তো খুব রিস্কি এই নর্থ সিকিম যাওয়ার রাস্তায় আপনার যেতে গেলে কিন্তু আপনার একটা মনের জোর অবশ্যই দরকার। রাস্তার ম্যাক্সিমাম জায়গাতেই পাহাড় থেকে বয়ে বয়ে জল নামছে, আর সেই জল এই রাস্তা ক্রস করেই কিন্তু আবার আরেকটা খাদের উপর দিয়ে নিচে গিয়ে নামছে। তো এই যে কন্টিনিউয়াসলি জল পাহাড় থেকে নেমে রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তাটা কিন্তু এর ফলে অনেকটাই দুর্বল হয়ে পড়ছে। আর এই একটা কিন্তু কারণ ধস নামার। আর তড়িঘড়ি রাস্তা ঠিক করার জন্য এই যে আমাদের জেসিবি বাবু, এনারা কিন্তু আপনি এই নর্থ সিকিমের রাস্তায় মাঝে মধ্যেই দেখতে পাবেন এদেরকে। অপোজিট সাইড থেকে বড় গাড়ি আসলে গাড়ির এদিককার গাড়ি তো চালানো দূরের কথা, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মানে সেই গাড়ি আগে বেরিয়ে যাবে, তারপরে আমাদেরকে যেতে হচ্ছে। মানে বুঝতেই পারছেন এতটা রাস্তা দুর্গম, এতটা রাস্তা সংকীর্ণ, ন্যারো রাস্তা, যে একসাথে দুটো গাড়ি পাস করাটা খুব মুশকিল। তবে এই দুর্গম রাস্তাতে চলার পিছনেও কিন্তু রয়েছে এক আনন্দ প্রকৃতিকে দেখার। এত সুন্দর প্রকৃতি দুধারে দেখে আপনার কিন্তু মন ভরে যাবে। আপনি যদি জার্নির দিকে মন দেন যে আপনার গাড়ি হেলছে দুলছে, রাস্তা খারাপ, চারিদিকে ওয়েদার খারাপ, তাহলে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন না। আপনি বরং উপভোগ করতে পারবেন যদি চারপাশে আপনার চোখটা ঘোরে।
চারপাশের দৃশ্য অসাধারণ দৃশ্য। নর্থ সিকিম যাওয়ার যে রাস্তা রাস্তা আপনি ভুলে যান, কিন্তু আশেপাশের দৃশ্য দেখেন তাহলে আপনার কিন্তু এই রাস্তার কষ্টটা মনে থাকবে না। রয়েছে বড় বড় সবুজ পাহাড়, আর সেই সবুজ পাহাড় দিয়ে লম্বা লম্বা ঝর্ণা বয়ে পড়েছে নিচে। আর তারপরে বিভিন্ন রকমের গাছগাছালি রয়েছে। রাস্তাগুলো সবসময় যে খারাপ সেটা তো নয়, মানে ম্যাক্সিমাম টাইমে কিন্তু রাস্তা ভালো, পিচের পরিষ্কার কাঁচের মতো রাস্তা। কিন্তু আবার কিছু কিছু জায়গায় গিয়ে আপনাকে এতটাই বাজে রাস্তার সম্মুখীন হতে হচ্ছে যে তখন কিন্তু ওই আপনার ফিজিক্যালি একটা ফিটনেসের প্রশ্ন চলে আসছে। আপনি যদি ফিজিক্যালি ফিট না থাকেন কিংবা আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু সেই রাস্তায় একটু সমস্যা হতে পারে। আচ্ছা, এইবার একটু টাইম আপডেট দিয়ে দিই আর সঙ্গে ওয়েদার আপডেট। যেমন এখন বাজে দুপুর 2:10, আর ওয়েদার কিন্তু এখানে ডিপেন্ড করছে, কারণ যখন আমরা কোনো পাহাড়ের একদম উপরে উঠছি তখন ওয়েদার অনেকটা কমে যাচ্ছে বলতে ধরুন এই 5-6 এর মধ্যে চলাফেরা করছে। আবার যখন কোনো পাহাড় বেয়ে নিচে নামছি তখন আবার ওয়েদারটা কিন্তু একটু সামান্য বেড়ে যাচ্ছে, ধরুন 10, 11, 12 এইরকম সেলসিয়াসে ঘোরাফেরা করছে। তো ওয়েদার কখনো একটু গরম লাগছে, কখনো ঠান্ডা লাগছে, এইরকমই মানে আপ ডাউন করছে আর কি। বলতে বলতে আবারও একটা ব্রিজ পার করছি আমরা, আর এই ব্রিজের নিচে দিয়ে কিন্তু তিস্তা বয়ে গেছে। আর এই তিস্তা নদী কিন্তু আমাদের পুরো রাস্তার সঙ্গে, মানে আমরাও চলেছি, তিস্তা নদীও সঙ্গে সঙ্গে চলেছে। আমরা আজকে জার্নি শুরু করেছিলাম গ্যাংটকের বাজরা স্ট্যান্ড থেকে সকাল 8:45টায়। আর বেশ কিছুক্ষণ চলার পরে আমরা 11:30 নাগাদ টুইন ওয়াটারফলসের ওখানে লাঞ্চ সেরেছিলাম। সেখানে ঘন্টাখানেক সময় আমাদের ব্যয় হয়েছিল। তারপর আমরা আবার যাত্রা শুরু করেছিলাম। আর এখন মোটামুটি প্রায় 2:30 বাজতে যায়। এখনও আমাদের কিন্তু অনেক পথ চলা বাকি। আর এখন অবধি যেভাবে আমরা রাস্তায় চলছি, যেভাবে আমাদের রাস্তায় মানে জ্যাম কিংবা গাড়ির লাইন দাঁড়িয়ে পড়ছে, তাতে আমাদের একটা কি বলবো, একটা প্রেডিকশন হচ্ছে আমাদের পৌঁছাতে মোটামুটি 5টা, 5:30 তো বেজেই যাবে লাচুং পৌঁছাতে। আর আমাদের এই পাশ দিয়ে যে তিস্তা নদী বয়ে চলেছে, এই তিস্তা নদী আর রঙ্গিত নদীকে নিয়ে একটা কিন্তু সুন্দর গল্প আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। আর আগের ভিডিওতে আমার যেটা রয়েছে সেটা হচ্ছে জলপাইগুড়ি থেকে গ্যাংটক আমরা কিভাবে পৌঁছেছিলাম তার একটা সুন্দর গল্প আমি আগের ভিডিওতে বলেছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন। তার ডিটেলস, মানে তার যে লিঙ্ক, সেটা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। 2023-এর যে তিস্তা নদীতে যে ফ্লাড হয়েছিল, বাঁধ ভাঙা ফ্লাড কিংবা হিমবাহ ভেঙে যে বন্যা হয়েছিল একটা ভয়ঙ্কর আকারের, সেটার নিউজ তো আমরা পড়েইছিলাম। তার সঙ্গে এখানে এসে ড্রাইভার ভাইদের মুখে শুনলাম, শুধু শোনা নয়, বিভিন্ন জায়গায় ড্রাইভার ভাইরা যে এফেক্টেড এরিয়াগুলো দেখালো, দেখে মানে বুঝতে পারলাম যে কতটা চরম মারাত্মক পরিমাণে তিস্তা তা সেই সময় ফ্লাড হয়েছিল। আর চারিদিকে ধ্বংস হয়ে গেছিলো, মানে এক একটা গ্রাম জুড়ে পুরো ধ্বংস করে দিয়ে চলে গেছিলো। যার ফলে কিন্তু ওই যে আমাদের যে মেন রাস্তাটা, যেটা হচ্ছে মোঙ্গান দিয়ে চুংথাং হয়ে যেটা আমরা খুব তাড়াতাড়ি লাচুংয়ে পৌঁছাতাম, সেই রাস্তার কিন্তু কোনো অস্তিত্ব নেই। ইভেন ওখানে যে ব্রিজগুলো ছিল সেই ব্রিজগুলো অবধি ভেঙে চুরে গেছিলো। আর গ্রামের পর গ্রাম তো মানে বন্যায় ভাসিয়ে নিয়ে চলে গেছিলো। সেগুলো যদিও আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি না, সেই রাস্তা দিয়ে গেলে হয়তো দেখাতে পারতাম, কিন্তু সেই রাস্তা টোটালি বন্ধ। জানি না কবে ঠিক হবে। এখানে ড্রাইভার ভাইদের মুখ থেকে শুনলাম যে রাস্তা খুব জোর কদমে কাজ চলছে, জানি না কবে সেই রাস্তা আবার তৈরি হবে। তবে এই রাস্তা আমাদের ঘুরে যেতে কিন্তু বেশ অনেকটা সময় লাগছে। চলতে চলতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর আমরাও একটা জায়গায় দাঁড়িয়ে, সুন্দর জায়গায় দাঁড়িয়ে একটা ছোট্ট চায় ব্রেক নিতে ব্যস্ত, প্লাস টয়লেট ইউজ করলাম। এখানে বেশ কিছুক্ষণ এখানে দাঁড়ালাম, একটু চারিদিকে এক্সপ্লোর করলাম, ছবি টবি তুললাম, ফটোগ্রাফি হলো। ভারী সুন্দর জায়গাটা ছিল। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম। বেশ কিছুক্ষণ সময় বলতে অন্তত 30 মিনিট এখানে সময় কাটিয়েছিলাম, কারণ অনেকটা জার্নি তো, অনেকটাই টায়ার্ড হয়ে গেছিলাম সবাই।
অনেকক্ষণ কন্টিনিউয়াসলি জার্নি করার পর একটা টি ব্রেকের জন্য আমরা দাঁড়িয়েছি, আর একটা বিভৎস জায়গা দেখে দাঁড়ালাম। দেখো চারিদিকে পুরো কুয়াশায় কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখনও আমাদের লাচুংডিতে এখনও অনেকটাই প্রায় সময় লাগবে, প্রায় এখনও 50 কিলোমিটার বাকি। দেখা যাক কখন পৌঁছায়। এখন টাইম বিকেল 4টে। টেম্পারেচার এখানে 18-17 ঘোরাঘুরি করছে। ঠান্ডা খুব একটা বেশি নেই, কিন্তু প্রচণ্ড কুয়াশা। কিছুই ভিজিবল না, কিছুই দেখা যাচ্ছে না। আমাদের গাড়ি যেখানে পার্ক করেছিল আমাদের টি ব্রেকের জন্য, আমরা তার থেকে হেঁটে হেঁটে অনেকটা দূর এগিয়ে এসেছিলাম। আবার ব্যাক করছি কারণ গাড়ি স্টার্ট করতে হবে, অনেকটা আবার সময় হয়ে গেছে এখানে। তো এখান থেকে আরও, আমি আগেও বললাম 50 কিলোমিটার মতো রাস্তা এখনও বাকি, যেটা যেতে কিন্তু এখনও 2 ঘন্টা লেগে যাবে। আর আমরা যে এই নর্থ সিকিম লাচুং যাওয়ার জন্য এত আর্লি মর্নিং বেরোই, তার কারণ, মেন কারণ হচ্ছে যাতে পাহাড়ি রাস্তায় অন্ধকার না নেমে যায়, সেইটা অ্যাভয়েড করার জন্য। কিন্তু আলটিমেটলি যা দেখছি, আমাদের রাস্তায় যেভাবে আসতে হলো, যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হলো, তাতে মনে হচ্ছে সন্ধে হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। একটা কথা আমি আমার আগের ভিডিওতে, যেটা নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটক পৌঁছানোর ভিডিওতে বলেছিলাম, যে আমরা যে ঘুরতে যাই, এই ঘোরার যে রাস্তা, এই রাস্তায় যে আমাদের ড্রাইভার ভাইরা থাকে, তাদের কিন্তু একটা বেশ ইম্পর্টেন্ট রোল থাকে। কেন? এই ড্রাইভাররা যদি ফ্রেন্ডলি হয়, তাহলে কিন্তু আপনার জার্নিটা কিন্তু আরও মধুর হয়ে ওঠে। আর আমাদের ক্ষেত্রে যেটা ঘটেছিল, আমাদের 2টো গাড়ি ছিল, তার মধ্যে একটা গাড়ির ড্রাইভার কিন্তু খুব ভালো ছিল, আর একটা গাড়ির ড্রাইভার কিন্তু খুব একটা সুবিধের ছিল না। তারও কিছু গল্প আছে, সেটা আমি আমার কোনো ভিডিওতে নিশ্চয়ই বলবো। আজকের এই ভিডিওতে সেটা উল্লেখ করছি না। নর্থ সিকিম যাওয়ার পথে এখানে ঠেক করে একটা জায়গা আছে, যেখানে এই সমস্ত ইউজ জলের বোতল অ্যালাউ না। এখানে দিয়ে দেবে নিজে বোতল আছে, যেগুলো আমরা বাড়িতে ইউজ করি, সেই বোতল যদি এনে রাখে, তাহলে ওই বোতল অ্যালাউ। আর নিয়ে গেলে কিন্তু ফাইন আছে। কত টাকা ফাইন? 2 লিটার ফাইন করে নাও। এই একটা জায়গা যেটা আমার ক্যামেরায় ধরা পড়েছে, এটাও কিন্তু একটা বন্যা বিধ্বস্ত এলাকা। দেখেই বোঝা যাচ্ছে, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু আমরা চোখের সামনে দেখেছিলাম, তাতেই আমাদের খুব খারাপ লাগছিল যে বন্যা, মানে একটা আন্দাজ করতে পারছিলাম যে কি বিধ্বস্ত রূপ নিয়েছিল তিস্তা, যার ফলে এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছিল, এরকম একটা, মানে কি বলবো, ভাঙাচোরা একটা ধ্বংসস্তূপ টাইপের দেখা যাচ্ছিল। এতদিন হয়ে গেছে, প্রায় 2 বছর হয়ে গেছে, তারপরেও এই অবস্থা। যদিও কাজ চলছে ধীরে ধীরে এটা রিকভারি করার, কিন্তু দেখে সত্যিই অবাক লাগছিল যে যখন এই ঘটনাটা ঘটেছিল তখন কি হয়েছিল। একটু আগে জলের বোতলের ব্যাপারে যেটা বলছিলাম, ওই জায়গাতে গাড়ির আওয়াজের জন্য হয়তো সেরকমভাবে শোনা যায়নি, আমি আবারও বলছি। সেটা হচ্ছে ঠেং ঠেং নামে একটা জায়গা আছে, যেখানে কিন্তু আপনার গাড়ির থেকে, আপনার যদি কাছে ইউজ অ্যান্ড থ্রো কোনো বোতল থাকে, তাহলে সেই বোতল কিন্তু ওইখানেই জমা করে দিতে হবে। কারণ তার আগে কিন্তু লাচুংয়ের উদ্দেশ্যে যাত্রার আগে, মানে এই যে রাস্তায়, এই রাস্তায় কিন্তু আপনার ওই প্লাস্টিকের বোতল অ্যালাউ নয়। আপনার যদি কাছে কোনো পার্মানেন্ট, মানে ইউজ করার মতো বোতল থাকে, যেটা আপনি ঘরোয়া ইউজ করেন, কিংবা কি বলবো, আপনার কাজে লাগে, সেরকম বোতল অ্যালাউ আছে, কিন্তু ইউজ অ্যান্ড থ্রো টাইপের বোতল আপনার কাছে কিন্তু রাখতে দেবে না। আর একটা কথা আবারও বলছি, এর আগের ভিডিওতেও বলেছি, সিকিমের এরিয়া যত জায়গা আছে, সেখানে কিন্তু আপনার এই প্লাস্টিক অ্যালাউ নয়।
কোনো রকমভাবে কোনো নোংরা আবর্জনা ফেলাটাও অ্যালাউ নয়, এটা মাথায় রাখবেন। আর কথা বলতে বলতে আমাদের বেলা অনেক গড়িয়ে এসছে, প্রায় সন্ধে হতে চলেছে, রাস্তাও অন্ধকার নেমে গেছে। যদিও বেশি টাইম হয়নি, কিন্তু মেঘলা আকাশ আর বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি, যেটা মানে যার কারণে আমরা আর্লি মর্নিংয়ে বেরোনোর চেষ্টা করি যাতে দিনের আলো থাকতে থাকতে আমরা লাচুংয়ে পৌঁছে যাই, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয়ে ওঠে না রাস্তার কারণে। শুধু রাস্তা নয়, গাড়িরও বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, যার জন্য আলটিমেটলি সন্ধে হয়েই যায়। তবে পাহাড়ি রাস্তায় চেষ্টা করবেন যতটা সম্ভব এই অন্ধকারে জার্নি করাটা এড়ানোর জন্য। যাই হোক, আমরা মোটামুটি 6টার সময় হোটেলে পৌঁছে গেছিলাম। এই আমাদের হোটেল দেওয়া হয়েছিল, রুমগুলো বেশ বড় বড়ই ছিল, খুব একটা খারাপ ছিল না। আর ঠান্ডা লাচুংয়ে আমরা যখন পৌঁছেছিলাম মোটামুটি ওই 3-4 ডিগ্রি সেলসিয়াস এইরকম ছিল, ঠান্ডা ভালোই ছিল। আর আমাদের 4টে রুম দেওয়া হয়েছিল আমাদের 14 জনের জন্য, রুমগুলো ভালোই ছিল। আর আমরা সন্ধেবেলা ঢুকেই একটা আড্ডার আসর বসিয়ে দিয়েছিলাম সবাই মিলে ঘরের মধ্যে। কি ও বাবা, আমি প্রথমে বলেছিলাম খাবো না বলতে, বৌদি এক দিয়েছে আমার সাথে চিপস, ওই তাও তো বাবুটাকে দিয়ে দিয়েছি, অল্প কটা খেয়ে সে পুরো একদম অ্যাসিড হয়ে গেছে। ঠিক রাত 9টায় আমরা চলে এসেছিলাম নিচে ডিনার করার জন্য। আমাদের টিম সিকিমের সবাই খেতে বসেছে স্কুলে। আজকের ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আগামীকাল খুব আর্লি মর্নিংয়ে আমাদের যেতে হবে 0 পয়েন্ট আর সঙ্গে ইউমথাম ভ্যালি। এই দুটো দেখে আমরা রিটার্ন করে যেহেতু আমাদের হাতে সময় কম, আমরা এই দুটো করে ফিরে লাঞ্চ সেরে হোটেলে আবার আমরা ব্যাক করব গ্যাংটকের উদ্দেশ্যে। যে রাস্তা তো আপনারা দেখলেন কীরকম রাস্তা, আর আশা করি আমার এই গ্যাংটক থেকে লাচুংয়ের যে জার্নি ভিডিও এটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে 0 পয়েন্ট আর ইউমথাম ভ্যালি। ধন্যবাদ, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।